হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। আমি অভিজিৎ মণ্ডল। আজ আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে ভারতের জলবায়ু সম্পর্কে আলোচনা করব। এটি ভারতের জলবায়ু দ্বিতীয় ক্লাস। এর পূর্বে ভারতের জলবায়ু সংক্রান্ত আরেকটি ক্লাস করানো হয়েছে। তোমরা যদি সেই ক্লাসটি করে না থাকো তো আমাদের গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকে তোমরা আমাদের জিওগ্রাফির যে সমস্ত ক্লাসগুলি হয়েছে এখন পর্যন্ত সেই সমস্ত ক্লাসগুলি তোমরা পেয়ে যাবে সেখান থেকে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করার পর অলে ক্লিক করো, তাহলে আমাদের ক্লাসের সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আজ আমরা এই ভারতের জলবায়ু সংক্রান্ত 20টি গুরুত্বপূর্ণ কোশ্চেন সম্পর্কে আলোচনা করব, যেগুলি এসএসসি, ডাব্লিউবিপিএসসি, রেলওয়ে, ডাব্লিউবিএসআই আরও বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমাদের টপিক স্টার্ট করা যাক। এর পূর্বে যে ক্লাসটি হয়েছে সেখানে আমরা আমাদের মৌসুমী বায়ু বা আমাদের ভারতের যে ক্লাইমেট রয়েছে তার বিভিন্ন নিয়ন্ত্রক সমূহগুলি সম্পর্কে আলোচনা করেছি এবং সেখানে আমরা গ্রীষ্মকাল সম্পর্কে ডিসকাসে আলোচনা করেছি। সুতরাং ওই ক্লাসটি তোমরা আগে একবার দেখে নেবে। সো দেখো, আমাদের ভারতের ঋতু বৈচিত্র্য হিসাবে মৌসুমী বায়ুর এবং ভারতের ঋতু বৈচিত্র্য হিসাবে ভারতের জলবায়ুকে 4টি ভাগে ভাগ করা হয়। সেগুলি কী কী? গ্রীষ্মকাল বা প্রাক মৌসুমী, বর্ষাকাল বা মৌসুমী বায়ুর আগমন, শরৎকাল বা মৌসুমী বায়ুর প্রত্যাগমনকাল এবং শীতকাল। সো আমরা গ্রীষ্মকাল সম্পর্কে একবার জেনে নিই। এর আগের ক্লাসে আমরা জেনেছি, এই ক্লাসেও আমরা একবার রিভাইজ করে নিই। দেখো, এই সময় ইন্টার টপিক্যাল কনভার্জেন্স জোন অর্থাৎ আইটিসিজেডের অনেক সময় ফুল ফর্ম দিয়ে দেয়। তো তোমরা এটা মনে রাখবে সবসময়, ইন্টার টপিক্যাল কনভার্জেন্স জোন এটি হচ্ছে একটা নিম্নচাপযুক্ত অঞ্চল। নিম্নচাপযুক্ত অঞ্চল কেন বলা হচ্ছে? কারণ যদি কোনো একটি স্থানের ওপরে সূর্যকিরণ যদি লম্বভাবে কিরণ দেয় সেখানে কি হবে? সেখানের বায়ুটি উষ্ণ হবে এবং বায়ু উষ্ণ হলে সেখানের চাপটি নিম্ন হবে, যে কারণে সেখানে নিম্নচাপযুক্ত অঞ্চল বিরাজ করে অর্থাৎ আইটিসি অঞ্চলে। এটি কি হয়? উত্তর অভিমুখে স্থানান্তরিত হয়ে হিমালয়ের সঙ্গে সমান্তরাল হয়ে যায়। আইটিসি জোন হলো একটি নিম্নচাপযুক্ত অঞ্চল যা বিভিন্ন দিকের উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বাতাস তার নিম্নচাপ বলয়ের দিকে আকৃষ্ট করে। কি হচ্ছে এখানে আমরা ম্যাপের মাধ্যমে দেখব। এটা দেখো লো প্রেসার, এটা হচ্ছে আইটিসিজেড। আইটিসিজেড যখন উত্তর বিমুখে স্থানান্তরিত হয় তখন কি হচ্ছে, এই অঞ্চলে তো বায়ুটা অনেক বেশি উষ্ণ, তখন কি হচ্ছে, যে অঞ্চলে শীতল বায়ু রয়েছে সেই বায়ুটা এই উষ্ণ অঞ্চলের দিকে আকৃষ্ট হচ্ছে, অর্থাৎ উষ্ণ অঞ্চলের দিকে গিয়ে ভারতের মৌসুমী বায়ুর প্রবেশ ঘটছে। এবং দেখো, শীতকালে এর ঠিক বিপরীত, সেই সময় আইটিসিজেড অর্থাৎ সূর্যরশ্মি পুরোপুরি ইকুয়েডরের ওপরে লম্বাভাবে কিরণ দেয়, যে কারণে কী হচ্ছে, এখানের বায়ুটা উষ্ণ হচ্ছে এবং এখানে তখন শীতল ভাব বিরাজ করছে, যে কারণে কী হচ্ছে, এই শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলের দিকে বায়ুটি ধাবিত হচ্ছে। সো এখানে আমরা এটাই দেখতে পাচ্ছি যে আইটিসিজেড হলো একটি নিম্নচাপযুক্ত অঞ্চল যা বিভিন্ন দিকের উচ্চচাপযুক্ত অঞ্চলের বাতাসকে তার নিম্নচাপ বলয়ের দিকে আকৃষ্ট করে। সুতরাং সবসময় মনে রাখবে যে শীতল অঞ্চলের বায়ু উষ্ণ অঞ্চলের দিকে ধাবিত হয়, অর্থাৎ উচ্চচাপযুক্ত অঞ্চলের বাতাস নিম্নচাপের দিকে ধাবিত হয়। ফলে কি হচ্ছে, সামুদ্রিক ক্রান্তীয় বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে, এই যে নিরক্ষরেখা অতিক্রম করে সেটি কি হচ্ছে, ভারতের দিকে অগ্রসর হচ্ছে এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতের নিম্নচাপ বলয়ে প্রবেশ করে এবং এই আর্দ্র বায়ু শরৎকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলা হয়। দেখো, এই অঞ্চল বরাবর প্রবেশ করছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম বরাবর প্রবেশ করছে এবং ভারতে বৃষ্টিপাতের আগমন ঘটছে। দেখো, আমরা আমাদের ক্লাস শিডিউলটি একবার বলে রাখি তার আগে। আমাদের প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়ে থাকে। তোমরা এই ক্লাসগুলি তোমরা যদি দেখে না থাকো তো তোমরা এই ক্লাসগুলি তোমরা অবশ্যই ফলো করো একের পর এক। তোমাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এগুলি। এনটিপিসি এবং গ্রুপ ডি জিকে ক্লাস হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যে 7টার থেকে, এবং এর সাথে সাথে জিওগ্রাফির ক্লাস হবে। প্রত্যেক সপ্তাহে তোমাদের 2টি জিওগ্রাফির টপিক ওয়াইজ ক্লাস হবে এবং একটি তোমাদের জিওগ্রাফির টেস্ট নেওয়া হবে। সো এই ক্লাসগুলি তোমরা মিস করো না। নেক্সট চলে যাই আমরা বর্ষাকাল বা মৌসুমী বায়ুর আগমনকাল। ঠিক এই সময়ে মৌসুমী বায়ুর আগমন ঘটছে। এই সময় কি হচ্ছে, এই সময়ের যদি বৈশিষ্ট্য বলা হয়, এই সময়ের উষ্ণতা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পায় এবং এই সময় গড় উষ্ণতা যদি বলা হয় তাহলে এই সময় গড় উষ্ণতা থাকে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। নেক্সট দেখো, মৌসুমী বায়ুর আগমন ও বৃষ্টিপাত।
প্রতি বছর ভারতে 5ই জুন তারিখের মধ্যে, এটা তোমরা যদি গুগলে সার্চ করো তাহলে তোমরা এটা 1ই জুন দেখা পাবে, 1ই জুন 5ই জুন তারিখে মালাবার উপকূলে পৌঁছে। আমাদের একেবারে দক্ষিণ পশ্চিম অংশের যে একেবারে প্রথম প্রান্ত রয়েছে সেটা হচ্ছে মালাবার উপকূল। আমরা পরে ম্যাপের মাধ্যমে দেখব। মালাবার উপকূলে পৌঁছে এবং 15ই জুলাই তারিখের মধ্যে সারা ভারতে পৌঁছে যায়, অর্থাৎ বর্ষাকাল 15ই জুলাই তারিখের মধ্যে সারা ভারতে পৌঁছে যায়। এর দুটি শাখা রয়েছে, একটি হচ্ছে আরব সাগরীয় শাখা, একটি হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। আমরা দুটি শাখাই ভালোভাবে জানব। দেখো, আরব সাগরীয় শাখা প্রথমে হবে, প্রথমে মালাবার উপকূলে প্রবেশ করে, ভারতের একেবারে দক্ষিণ পশ্চিম অংশে রয়েছে মালাবার উপকূলে প্রবেশ করে এবং পশ্চিমঘাট পর্বতের ঢালে, সেখানে রয়েছে পশ্চিমঘাট পর্বত, ঠিক উত্তর দক্ষিণে বিস্তৃতি লাভ করেছে। পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত হয়ে প্রবল বৃষ্টিপাত ঘটায়। পশ্চিম ঢাল যে রয়েছে, অর্থাৎ পশ্চিম ঢালে বাধা পেয়ে সেখানে প্রবল বৃষ্টিপাত ঘটায়। তারপরে কি হচ্ছে, সেটি পশ্চিম উপকূল বরাবর দক্ষিণ থেকে উত্তরে যেতে থাকে এবং ক্রমশ বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে। মালাবার অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ 300 থেকে 500 সেন্টিমিটার এবং কাথিয়াবাড়, এটা কচ্ছ এবং কাথিয়াবাড় অঞ্চলে 75 থেকে সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। দেখো এখানে ম্যাপের মাধ্যমে এটা কি হচ্ছে, প্রথমে এই যে মালাবার উপকূল রয়েছে, সেটা মালাবার উপকূলে প্রথমে এই অঞ্চলে পশ্চিমঘাট পর্বতে ধাক্কা খাচ্ছে এবং ধাক্কা খাওয়ার পর কী হচ্ছে, সেটি মূলত এই পশ্চিমঘাট পর্বত বরাবর উত্তর দিকে বাহিত হচ্ছে। উত্তর দিকে বাহিত হওয়ার সাথে সাথে জলীয় বাষ্পের পরিমাণ কী হবে, এই অঞ্চলে যদি অধিক পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাবে, যে কারণে সেটি যত উত্তর দিকে ধাবিত হচ্ছে, এই যে কচ্ছ ও কাথিয়াবাড় অঞ্চল রয়েছে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকছে, যে কারণে সেই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কত হচ্ছে, 75 থেকে 100 সেন্টিমিটার। কিন্তু দেখো এখানে যে মালাবার উপকূল রয়েছে সেখানে 300 থেকে 500 সেন্টিমিটার বৃষ্টিপাত হচ্ছে এবং তার ঠিক উত্তরে যখন ধাবিত হচ্ছে সেখানে 75 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। নেক্সট আমরা বঙ্গোপসাগরীয় শাখাটি জানব। এটা হচ্ছে আরব সাগরীয় শাখা এবং এই বরাবর বঙ্গোপসাগরীয় শাখার ফলে এই অঞ্চলে যে আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, তারপরে এই যে ওয়েস্ট বেঙ্গল প্রভৃতি অঞ্চলে বৃষ্টিপাত হয়ে থাকে। বঙ্গোপসাগরীয় শাখা প্রথমে উপশাখা মেঘালয় মালভূমির গারো হবে, গারো খাসি জয়ন্তীয়া পাহাড়ে বাধাপ্রাপ্ত হয় এবং বৃষ্টিপাত ঘটায়। এবং এখানেই রয়েছে মৌসিরাম বলে একটি অঞ্চল, ঠিক এই অঞ্চল বরাবর এই অঞ্চলে রয়েছে গারো খাসি জয়ন্তীয়া পাহাড়, এবং এখানে একটি ফানেল আকৃতির অংশ রয়েছে, অর্থাৎ দক্ষিণ দিকে হিমালয় পর্বতের বিস্তৃত হচ্ছে। এবং এখানে কি হচ্ছে, যখন বঙ্গোপসাগরীয় শাখা যখন যাচ্ছে এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে এই যে মৌসিরাম অঞ্চলে প্রবল বৃষ্টিপাত ঘটাচ্ছে। বৃষ্টিপাত ঘটিয়ে যখন পর্বতের অনুবাদ ঢালে যাচ্ছে, অর্থাৎ প্রতিবাদ অনুপাত, আমার এখানে বলা উচিত ছিল, পশ্চিমঘাট পর্বতের যেখানে পশ্চিম ঢালে বৃষ্টিপাত হচ্ছে সেটার নাম হচ্ছে প্রতিবাদ ঢাল। এবং প্রতিবাদ ঢাল থেকে যখন সেটি অনুবাদ ঢালে, অর্থাৎ পর্বতের অপর প্রান্তে পৌঁছাচ্ছে, অর্থাৎ অনুবাদ ঢালে, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে। ঠিক সেখানেও এরকমভাবেই সেম ঘটনা ঘটছে। মৌসিরামে প্রবল বৃষ্টিপাত ঘটছে, কিন্তু এর যখনই উত্তরে গিয়ে শিলংয়ে পৌঁছাচ্ছে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কমে যাচ্ছে। যেখানে মৌসিরামে বৃষ্টিপাতের পরিমাণ 350 সেন্টিমিটার, সেখানে এর উত্তরে যে শিলং রয়েছে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 200 সেন্টিমিটার। সুতরাং তোমাদের দেখতে পাচ্ছ যে কতটা পার্থক্য হচ্ছে এখানে পর্বতের অবস্থানের কারণে। এই যে এখানে মৌসিরামে বৃষ্টিপাতের পরিমাণ 350 সেন্টিমিটার, শিলংয়ের বৃষ্টিপাত তো মনে রাখবে, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 200 সেন্টিমিটার। মোবাইল থেকে এগুলি হাতের সাহায্যে লেখার কারণে লেখাটা খারাপ হয়ে যায়, তো সুতরাং তোমরা এগুলি একটু ভালো করে নোট করে নেবে। নেক্সট হচ্ছে আমাদের শরৎকাল বা মৌসুমী বায়ুর প্রত্যাগমন কাল। এই সময় কি হচ্ছে, মৌসুমী বায়ু সেপ্টেম্বরের মাসের তৃতীয় সপ্তাহের পর থেকে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের ঠিক শেষ সময়ের পর থেকে ভারতীয় উপমহাদেশ থেকে বিদায় নিতে থাকে। এই যে মৌসুমী বায়ু রয়েছে সেটি ভারতীয় উপমহাদেশ থেকে ধীরে ধীরে বিদায় নিতে থাকে, একে মৌসুমীর প্রত্যাবর্তন কাল বলে।
নেক্সট দেখো, মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের ওপর দিয়ে প্রত্যাবর্তিত হওয়ার সময় কিছু পরিমাণ জলীয় বাষ্প সংগ্রহ করে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলে বৃষ্টিপাত ঘটায়। যখন সেটি প্রত্যাবর্তিত হচ্ছে, মৌসুমী বায়ু যখন প্রত্যাবর্তন করছে, ঠিক সেই সময় কিছু পরিমাণ জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে সংগ্রহ করছে এবং সেটি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু অর্থাৎ করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটাচ্ছে। যে কারণে তোমরা শুনে থাকবে যে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। এটিকেই বলা হয় এটিকেই পশ্চিমবঙ্গে বলা হয় আশ্বিনে ঝড়। পশ্চিমবঙ্গে এর কারণে বৃষ্টিপাত হয়ে থাকে এবং এটিকেই পশ্চিমবঙ্গে আশ্বিনে ঝড় বলা হয়ে থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছ, যখন প্রত্যাবর্তন হচ্ছে ঠিক শরৎকালের সময়, তখন কি হচ্ছে, এই করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটাচ্ছে। বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে তোমাদের এখান থেকে তোমরা কোশ্চেন দিতেই পারে যে নিম্নলিখিত কোন অঞ্চলগুলির মধ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয়। এখানে দিয়ে দেবে কঙ্কন উপকূল, কাথিয়াওয়াড়, মালাবার, তারপরে দিয়ে দেবে এখানে করমণ্ডল উপকূল। তো কোস্টটা হবে কি, করমণ্ডল কোস্ট। আমরা পরবর্তী কাল কি ভাবে পরবর্তী সময়ে জানবো যে কীভাবে এটি করমণ্ডল উপকূলেই বৃষ্টিপাত হচ্ছে, অন্য জায়গায় কেন হচ্ছে না, সেটা আমরা একটু পরে জানছি। নেক্সট দেখো, শীতকাল। শীতকালে তোমরা জানোই যে উষ্ণতা 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে উষ্ণতা থাকে, এবং উত্তর পূর্ব ভারতে 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, সামান্য উত্তর পশ্চিম ভারত থেকে একটু বেশি থাকে, কারণ উত্তরে হিমালয় পর্বতের অবস্থানের কারণে। এবং লাদাখ ও দ্রাস অঞ্চলের উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। লাদাখের দ্রাস, এটা একটা লাদাখের দ্রাস, এখানে স্পেলিংটা ভুল আছে, আমি ঠিক করে দিচ্ছি, এটা লাদাখের দ্রাস হবে। লাদাখের দ্রাসের উষ্ণতা, যদি বলা হয় যে ভারতের সবথেকে কম তাপমাত্রা বিশিষ্ট অঞ্চল, তাহলে সেটা কী হবে, লাদাখের দ্রাস। সেখানে উষ্ণতা কত হচ্ছে, 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। তাহলে তোমরা বুঝতে পারছো যে কত কত বেশি শীতল অঞ্চলটি। এবং এই সময় উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে 5 থেকে 10 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় এবং জম্মু কাশ্মীরে তুষারপাত ঘটে। পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বলা হয়, যেটি ভূমধ্যসাগর থেকে যে জলীয় বাষ্পপূর্ণ বায়ুটি আসে এবং ভারতের উত্তর পশ্চিমে এই বৃষ্টিপাত হয়ে থাকে, যে কারণে তোমাদের পাঞ্জাব, জম্মু কাশ্মীর প্রভৃতি অঞ্চলে 2 থেকে 3 দিন ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়ে থাকে, যে কারণে উষ্ণতা অনেক বেশি হ্রাস পায়। নেক্সট দেখো, মৌসুমী বিস্ফোরণ। এটা খুবই উল্লেখযোগ্য একটি বিষয়, মৌসুমী বিস্ফোরণ। গ্রীষ্মকালের শেষের দিকে উত্তর পশ্চিম ভারতে, গ্রীষ্মকালের ঠিক শেষে দেখবে কালবৈশাখী বা এই সমস্ত আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে কালবৈশাখী হয়, ঠিক সেরকমই একটি জিনিস এখানে। গ্রীষ্মকালের শেষের দিকে উত্তর পশ্চিম ভারতে গভীর নিম্নচাপের সৃষ্টি হলে বঙ্গোপসাগর এবং আরব সাগর থেকে আগত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আকর্ষণীয়ভাবে আকস্মীয় হবে ভাবে ভারতে প্রবেশ করায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সূচনা হয়। অর্থাৎ গ্রীষ্মকালের ঠিক শেষের দিকে প্রচণ্ড জলীয় বাষ্পপূর্ণ বায়ু হঠাৎ করে যদি ভারতে প্রবেশ করে, তাহলে সেই অঞ্চলে কি হচ্ছে, প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সূচনা হয়। এবং এইভাবেই প্রবল বর্ষণের মাধ্যমে যে বর্ষাকালের সূচনা হয় তাকে মৌসুমী বিস্ফোরণ বলা হয়। নেক্সট দেখো, পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা। এটা আমরা আগের ক্লাসে আরও ভালোভাবে ডিসকাস করেছিলাম, এখানেও একবার দেখে নাও। দেখো, শীতকালে ভূমধ্যসাগরের থেকে আগত দুর্বল ঘূর্ণবাতের প্রভাবে উত্তর পশ্চিম ভারতে মাঝে মাঝে এক নাগাড়ে 2-3 দিন এবং হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়ে থাকে, যে কারণে জম্মু কাশ্মীরে তুষারপাত হয়ে থাকে। এটি পশ্চিমী ঝামেলা নামেও পরিচিত। এখানে দেখো, আমরা দুটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন জানবো, সেগুলো হচ্ছে মৌসিনরামে চেরাপুঞ্জি অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয় কেন। কারণ মৌসিনরামে হচ্ছে মৌসুমী বায়ু বঙ্গোপসাগরীয় শাখার প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, অর্থাৎ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে সেটি বাংলাদেশ অতিক্রম করে মেঘালয় মালভূমির দক্ষিণ ডালে বাধাপ্রাপ্ত, অর্থাৎ এখানে মেঘালয় মালভূমি রয়েছে, এই মেঘালয় মালভূমির দক্ষিণ ডালে বাধাপ্রাপ্ত হয়। এবং খাসি পাহাড়ের কাছে রয়েছে ফানেল আকৃতির সুগভীর উপত্যকা, এবং এখানে খাসি পাহাড়ের কাছে রয়েছে ফানেল আকৃতির সুগভীর উপত্যকা। এখান থেকে কি হচ্ছে, দক্ষিণ থেকে উত্তরে বিস্তৃত এই উপত্যকা মৌসুমী বায়ু প্রবেশ করে এবং অবরুদ্ধ হয়ে পড়ে, এবং এখানে অবরুদ্ধ হয়ে পড়ে, ফলে যেখানে কি হয়, খাসি পাহাড়ে হঠাৎ ঊর্ধ্বগামী হয় এবং প্রবল বৃষ্টিপাতের সূচনা হয়। এখানেই মৌসিনরাম রয়েছে, সেখানে যে কারণে অনেক বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। এবং এর ঠিক উত্তরে রয়েছে শিলং, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব, এবং সেটি অনুপাত ঢাল নামে পরিচিত, এবং যে মৌসিনরাম রয়েছে সেটি হচ্ছে প্রতিপাত ঢাল।
নেক্সট আমরা জানব যে তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন। দেখো, তামিলনাড়ু উপকূলে মৌসুমের আগমনের সময় জুন মাসে বৃষ্টিপাত হয়। একটি মৌসুমে যখন আগমন হচ্ছে ঠিক সেই সময় একবার বৃষ্টিপাত হয়, এবং যখন মৌসুমে প্রত্যাবর্তন করছে সেই সময় আরেকবার বৃষ্টিপাত হয়। এই সময় কী হচ্ছে, অক্টোবর নভেম্বর মাসে উত্তর পূর্ব ভারত থেকে প্রত্যাবর্তনকারী বায়ু উত্তর পূর্ব ভারত থেকে যখন বায়ুটি প্রত্যাবর্তন করছে ঠিক সেই সময় কী হচ্ছে, বঙ্গোপসাগরের উপর দিয়ে যখন আসছে তখন সেখান থেকে জলীয় বাষ্প সংগ্রহ করছে, এবং ফেরেলের সূত্র অনুযায়ী বাম দিকে বাঁকছে, অর্থাৎ দেখো মৌসুমী বায়ুর গতিটা তো এদিকে, তাইলে ডান দিকে বেঁকছে, এটি ডান দিকে বাঁকার কারণে ডান দিকে বেঁকে করমণ্ডল উপকূলে প্রবেশ করে, অর্থাৎ এই করমণ্ডল উপকূলে প্রবেশ করছে, এবং এই করমণ্ডল উপকূলের প্রবেশ করে পূর্ব ঘাটে বাধাপ্রাপ্ত এই বৃষ্টিপাত ঘটায়। তুমি অ্যারোটা দেখলেই বুঝতে পারবে, অ্যারোটা দেখো, এই যে অ্যারোটা আসছে এটি হঠাৎ করে এই অঞ্চল থেকে ডান দিকে বেঁকে যাচ্ছে এবং করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটাচ্ছে, যে কারণে তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে। সো আমরা এখন পর্যন্ত জানলাম বিভিন্ন কনসেপ্টগুলো ক্লিয়ার হলো। এরপরে আমরা 20টি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আলোচনা করব। দেখো, তোমরা কোশ্চেনগুলি নিজেই পারবে, তো আমি কোশ্চেনগুলি বলার সাথে সাথে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো নিচের কমেন্ট সেকশনে, এবং সবার লাস্টে তোমাদেরকে দু তিনটে হোমওয়ার্ক দেবো, সেগুলি তোমরা বাড়িতে করবে এবং আমাদের কমেন্ট সেকশনে জানাবে। ভারতবর্ষে মৌসুমী বায়ুর কোন শাখার প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে? ভারতবর্ষে মৌসুমী বায়ুর কোন শাখার প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে? একটু আগেই বললাম, আরব সাগরীয় শাখা ও বঙ্গোপসাগরীয় শাখা, অর্থাৎ অ্যান্সার হবে এ বি উভয়ই। নেক্সট কোশ্চেন, ভারতে মৌসুমী বায়ু প্রতি বছর কত তারিখের মধ্যে মালাবার উপকূলে পৌঁছায়? একটু আগেই জানলাম, ভারতের সবার প্রথমে কোথায় পৌঁছায়? মালাবার উপকূলেই পৌঁছায়, এবং 1 জুন তারিখের মধ্যে মালাবার উপকূলে পৌঁছে যায়। এটা যদি 5 জুন হতো তাও হবে। নেক্সট, আরব সাগরের শাখা সর্বপ্রথম কোন উপকূলে প্রবেশ করে? আরব সাগরের শাখা সর্বপ্রথম, এটা যদি ভারতের দক্ষিণ অংশ হয়ে থাকে, তাহলে এই যে আরব সাগরের শাখা রয়েছে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী, সেটি প্রথমে মালাবার উপকূলে পৌঁছায়, তাহলে অ্যান্সার হবে মালাবার উপকূল। নেক্সট, ভারতবর্ষের কোন অঞ্চলে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? ভারতবর্ষের মৌসিররামে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়, প্রায় 1350 সেন্টিমিটার। শিলংয়ে কত হয়ে থাকে? শিলংয়ে হয়ে থাকে 200 সেন্টিমিটার, এবং শিলং অনুবাদ ঢাল নামেও পরিচিত। মৌসিররামের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? একটু আগেই বললাম, 1350 সেন্টিমিটার, 1350 সেন্টিমিটার। নেক্সট, পশ্চিমঘাটের কোন ঢালকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলা হয়? দেখো, পশ্চিমঘাট পর্বতের 2টি ঢাল রয়েছে, এখানে পশ্চিমঘাট পর্বত রয়েছে, এই অঞ্চল বরাবর পশ্চিমঘাট পর্বত রয়েছে। এটা কি হচ্ছে? এটা হচ্ছে পূর্ব ঢাল, এটা হচ্ছে পশ্চিম ঢাল, এটা হচ্ছে পূর্ব ঢাল। সবার প্রথমে তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং এই পশ্চিম ঢালে বৃষ্টিপাত হচ্ছে, এবং যখন সেটি এর পূর্বে পৌঁছাচ্ছে তখন সেখানে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাচ্ছে, যে কারণে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম হচ্ছে। যে কারণে কি বলা হচ্ছে, যে পশ্চিমঘাটের কোন ঢালকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলা হয়, অর্থাৎ যে ঢালে বৃষ্টিপাত হয় না, অর্থাৎ পূর্ব ঢালেকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলা হয়। লু নিম্নলিখিত কোন রাজ্যে দেখা যায় না? লু এর আগের ক্লাসে ভালোভাবে ডিসকাশন করা হয়েছে, তাই বলছি তোমরা এই ক্লাসটি দেখার পর ওই ক্লাসটি অবশ্যই দেখে নেবে। লু মূলত দেখা যায় কোন কোন অঞ্চলে? পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি। তাহলে কোন অঞ্চলে দেখা যায় না যদি বলা হয়, তাহলে তামিলনাড়ু। এটা আমাদের পরীক্ষায় অনেক সময় কনফিউজ হয়ে যায়, আমরা এই নাটি আমরা দেখি না, দেখতে ভুল হয়ে যায়, তখন আমরা সেখন কী করি, আমরা প্রথমেই যে অ্যান্সারটা পাই সেটা আমরা করে চলে আসি, বাড়িতে এসে দেখি যে সেটা ভুল হয়ে গেছে। এই লু হচ্ছে গ্রীষ্মকালে ভারতের উত্তর পশ্চিম রাজস্থানে, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ প্রভৃতি স্থানে ভূপৃষ্ঠের সমান্তরালে যে উষ্ণ ও শুষ্ক বায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় তাকে স্থানীয় ভাষায় লু বলে। এর উষ্ণতা প্রায় 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের মতো হয়ে থাকে। তোমরা এটা মনে রাখবে, 40 থেকে
50 ডিগ্রি সেলসিয়াসের মতো হয়ে থাকে এবং এই লুয়ের প্রভাবে অনেক মানুষ এবং গবাদি পশু মারা যায়। নেক্সট কোয়েশ্চেন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কখন ভারতে প্রবাহিত হয়? এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোন সময় প্রবাহিত হয় আমরা একটু আগেই জানলাম, মধ্য জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে। এই সময় আমাদের বর্ষাকালেও দেখা যায়। ভারতে বৃষ্টিপাতের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ঋতুকেন্দ্রিকতা। এটা আমরা আগের কোশ্চেনে আলোচনা করেছিলাম, ঋতুকেন্দ্রিকতা। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল কী নামে পরিচিত আমরা একটু আগেই জানলাম। এটা তোমাদের হোমওয়ার্কে থাকলো 10 নম্বরের কোশ্চেনটা। তোমরা কমেন্ট সেকশানে এরকম করে কমেন্টগুলো জানাবে যে 10-এর যে অপশানটা হবে সেটা বলে দেবে, সেটার থেকে বোঝা যাবে। তো সুতরাং এটা তোমাদের থাকছে হোমওয়ার্ক। নেক্সট কোয়েশ্চেন, ভারতের শীতলতম স্থানের নাম। ভারতের শীতলতম স্থানের নাম একটু আগে বললাম, এটা তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, ধরে রাখো। লাদাখের দ্রাস, এর উষ্ণতা কত? -40 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। নিম্নলিখিতের মধ্যে ভারতের সবথেকে শুষ্কতম অঞ্চল, শুষ্কতম অর্থাৎ যেখানে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে সেই অঞ্চলে তো শুষ্ক থাকবে, অর্থাৎ স্থানটি অনেক বেশি শীতল হবে। দেখো এখানে তোমরা কনফিউজ করবে, এটা তোমরা লাদাখ করে আসবে, কিন্তু মনে রাখবে যে থর মরুভূমিও শুষ্ক সব থেকে বেশি। এটা সব থেকে উষ্ণ অঞ্চল ভারতের, এবং সব থেকে যদি শীতলতম স্থান বলা হয় তাহলে লাদাখ। 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে উষ্ণতা অনেক সময় নেমে যায়, এবং এর উষ্ণতা 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তক্ক পর্যন্ত যেতে পারে। একটা সময় হয়েছিল তোমার, বলে রাখি যে রাজস্থানের গঙ্গানগর বলে একটা অঞ্চল রয়েছে, সেখানে 1935 সালে 14ই জুন, 1935 সালে 14ই জুন সেখানের উষ্ণতা হয়েছিল 50.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তাহলে তোমরা বুঝতে পারছো যে ওখানে কত বেশি উষ্ণ। তাহলে এখানের অ্যান্সার কী হবে? তাহলে অ্যান্সার হবে অপশান সি, এ বি উভয়ই। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোন অঞ্চলটি বৃষ্টির ছাই অঞ্চল নামে পরিচিত? পশ্চিমঘাট অঞ্চলের পশ্চিমঘাট উপকূলের পূর্ব ঢাল, হ্যাঁ পশ্চিমঘাট উপকূলের পূর্ব ঢালও বৃষ্টির ছাই অঞ্চল নামে পরিচিত। মেঘালয়ের শিলং, এটাও পশ্চিমঘাট উপকূলের পশ্চিমঘাট, এটা হবে না, তাহলে এ বি উভয়। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের আবহাওয়া অফিস সদর দপ্তর কোথায় অবস্থিত? অর্থাৎ আইএমডি, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। এর অনেক সময় ফুল ফর্ম তোমাদেরকে বলতে বলে, অর্থাৎ ভারতের আবহাওয়া অফিস কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পশ্চিমী ঝঞ্ঝার অপর নাম, এটা তোমাদের হোমওয়ার্কে থাকলো। হোমওয়ার্ক, নিম্নলিখিতগুলির মধ্যে ভারতে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এটা অ্যান্সার হবে অপশান এ, করমণ্ডল উপকূল। ব্লজম শাওয়ার কোন রাজ্যে লক্ষ্য করা যায়? এটা বলো কি হবে? এর আগের ক্লাসে এটা আমি ডিসকাশন করেছিলাম। এটা কেরালা ও তার পাশাপাশি অঞ্চলে লক্ষ্য করা যায়। চেরি ব্লজমও এটাকে বলা হয়, বা ব্লজম শাওয়ার। এটি কিসের পক্ষে উপযুক্ত? এটি কফি চাষের পক্ষে খুব উপযোগী হয়ে থাকে। কেরালায় কফি চাষ হয়ে থাকে, তোমরা যে সবাই জানো কেরালায় কফি চাষের জন্য এটি খুবই উপযোগী, তার জন্য একে চেরি ব্লজমও বলা হয়। এই নামটা মনে রাখবে তোমরা। মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট, আঁধি নামক ঝড় নিম্নলিখিত কোন স্থানে ঘটে? আঁধি, বলো এটা কোন স্থানে ঘটে? এটা তোমাদের হোমওয়ার্কে থাকলো, কমেন্ট সেকশনে জানাবে তোমরা। নেক্সট, আইটিসিজেটের পুরো নাম কি? এটাও তোমাদের হোমওয়ার্ক। অ্যান নিনো, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। অর্থাৎ মোটামুটি আজকে 5টা কোশ্চেনের মতো তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, সেই কোশ্চেনগুলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। সো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আরেকবার বলে রাখি, এর তোমরা যদি পিডিএফ পেতে চাও তো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। নিচের ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপকে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে একসাথেই আগের ভিডিওর পিডিএফ এবং নেক্সট ভিডিওর পিডিএফ তোমরা দুটোই সেখানে
পেয়ে যাবে। তো সুতরাং তোমরা এক্ষুনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, যারা যারা এখনও জয়েন করোনি। এখন আনএকাডেমি নিয়ে এসছে তোমাদের জন্য এক বিশাল বড় সুযোগ, যেখানে তোমরা বাড়িতে বসে এখন তোমরা WBCS, WBPSC, WBSI প্রভৃতি বিভিন্ন পরীক্ষার তোমরা প্রিপারেশান করতে পারবে, যেখানে তোমরা তোমাদের পছন্দের মতো এডুকেটার্স পাচ্ছ, নিজের চয়েস মতো ব্যাচ পাচ্ছ, যেখানে বিভিন্ন ক্লাসগুলি তোমাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ উপকরণের মাধ্যমে তোমাদের সাথে পঠন পাঠন করানো হয়। এই যে দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ইউজ, তার সাথে সাথে পোলস রয়েছে, চ্যাট সেকশন রয়েছে, যেখানে তোমরা সরাসরি টপ এডুকেটার্সদের সাথে তোমরা যোগাযোগ করতে পারবে। তাছাড়া তোমরা তাদের কাছ থেকে বিভিন্ন হেল্প পাবে। সো তোমরা যদি এই কোর্সটি পারচেস করো, তাহলে তোমরা সেখান থেকে 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস, 24 মাসের নিতে পারবে। তোমরা এই যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছ, তোমরা যদি আমাদের ডেসক্রিপশান থেকে তোমরা যদি সেই কোডটি ইউজ করো, রেফারেল কোডটি ইউজ করো, তাহলে তোমরা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আমার যদি তোমরা যদি এই 12 মাসের কোর্সটি নাও, তাহলে তোমরা সেখান থেকে 10,450 টাকা রয়েছে, সেখান থেকে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং সেখানে পার মান্থ অনুযায়ী যেটা লাগছে সেটা হচ্ছে 871 টাকা। সো তোমরা এখনই এই আনএকাডেমি জয়েন করো, লার্নিং অ্যাপটি ডাউনলোড করো, এবং সেখান থেকে তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত পরীক্ষাগুলির হচ্ছে সেই পরীক্ষাগুলি তোমরা এখান থেকে তোমরা জয়েন করতে পারবে। সো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।